এই হাসনাত আব্দুল্লাহ এই ছেলেটি, একে আমি যদি আসলে সবসময় টোকাই বলি, এই টোকাইদের আন্দোলনের সর্দার, সে ছাত্রদের উপরে কিভাবে চড়াও হয়েছে, যদিও সে এগুলো করতে এসে ওদের কাছেই মার খেয়েছে। তারপরে আপনার তারা যে দাবি দাওয়া নিয়ে গিয়েছে নিশ্চয়ই জানেন, দেখেছেন মামুন আহমেদের সাথে ঘটনাটা কি আসলে কি ঘটেছে। সেই তর্কাতর্কির প্রেক্ষিতে যে জিনিসটা ইজিলি কথা বলে শেষ করে ফেলা যেতে পারতো, যে জিনিসটা একটা খুবই 5 মিনিটের একটা ব্যাপার ছিল, সেই জিনিসটা না করে ছাত্রদের উপরে সেখানে চড়াও হয়েছে। এই যে ক্রমাগত ভাবে 5 তারিখের পর থেকে আপনি যদি দেশটাকে আপনি 2 ভাগে ভাগ করেন, 2টা প্যারালাল সরকার, একটা হচ্ছে অথর্ব এই জঙ্গি সর্দার ইউনুস এবং তার যে পরিষদ আছে, দেশটা চালাচ্ছে কে? দেশটা চালাচ্ছে হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারা। এরা একটা ঘটনা শুরু করে, সেখানে তাদের 100 জন 200 জন ছেলে পেলে যায়, সেটা দেখে সরকার বলে এটা মানুষ চেয়েছে তাই আমরা করেছি। পুরো পলিসিটাই কিন্তু এমন। এইরকম করতে করতে আপনার প্রধান বিচারপতি পর্যন্ত পরিবর্তিত হয়েছে। নতুন প্রধান বিচারপতি কে হবে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমই ছিল না, তারা সংবিধানটিকে একইভাবে পরিবর্তন করতে চেয়ে একটু হোঁচট খেয়েছে। আপনাকে সেটা হচ্ছে অরুণাদিকে আমি আপনাকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি যদি বিব্রত না হন, আমি আব্দুল তুষারের বিষয়টাই তুলতে চাই। সেটি হচ্ছে বিব্রত হচ্ছি না, হ্যাঁ যে আমি বিব্রত, আমি টোটাল জিনিসটা আপনাকে আমি বলি, সেটি হচ্ছে উনি বলেছেন যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে, বিশেষ করে আপনিও একজন আছেন, আপনার নাম তিনি উচ্চারণ করেছেন, আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন আপনারা, ঠিক আছে। আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালিয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে সেটা হচ্ছে আপনারা মেধাহীন, অযোগ্য। এই বিষয়টি আব্দুল তুষার বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক, তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন। এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন? আপনার কোনো বক্তব্য থাকলে সেটি যদি আমাদেরকে একটু বলেন প্লিজ। না শোনার কোনো কারণ নেই, কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানিয়েছে। শোনেন, আমি একটা কথা বলি, তুষার সাহেবকে, সে আমার স্কুলের কিন্তু বড় ভাই, হ্যাঁ, এটাও বলে নেওয়া ভালো। আমি তাকে একদম স্কুল থেকে, স্কুল লেভেল থেকে তার কর্মকাণ্ডগুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। প্রথমেই বলে নেই, তিনি কিন্তু একজন চোর। গণভবনে লুটপাটে তিনি, আমি শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন, একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে, এটা বলছে। আসলে এই ছবিটা আমি যিনি আমাকে বলছেন তাকে আমি বলেছি, যেমন কায়সার আহমেদ একটা প্রিন্টার চুরি করেছে, আপনি জানেন, বাংলাদেশের একজন ফুটবলার, একটা প্রিন্টার চোর। রানী হামিদের ছেলে এই আব্দুল তুষার, সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আপনার জনশ্রুতি আছে, বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে। এমনকি চিন্তা করা যায়, তার একটি ছেলে আছে, আমার বলতে তো খারাপ লাগছে, তার একটা ডিজেবল ছেলে আছে, তাকে দিয়ে নাকি ফুলের টপ সে চুরি করে আনিয়েছে। আপনি ভাবতে পারেন, ছেলেকে দিয়ে ফুলের টপ আর নিজে চেয়ার চুরি করে এনেছে। এটার কি কোনো প্রুফ আছে? সে যে ওইখানে গেছে সে কথা আমি শুনেছি। তো আওয়ামী লীগের তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর, আমি শুধু আমার কথা বাদ দেই, মানে প্রথম কথা এটা জেনে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্তত পক্ষে চিনি না। আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে, আমাকে অর্থ দিতে হবে কেন? আমার তো এটা 3rd জেনারেশন আওয়ামী লীগ করে, আমি তো এই দলটাকে ধারণ করি, এই দলটা তো আমার সন্তান তুল্য, আমাকে টাকা দিতে হবে কেন? এই দলের জন্য আমি হাত ছুড়বো, এই দলের জন্য আমি পা ছুড়বো, এই জন্য আমি গলা উঁচু করে কথা বলবো। সেইটা একটা রাজাকার সন্তানের কেন মনে হবে? কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আওয়ামী লীগের ক্ষতি করছি, কারণ আমি আওয়ামী লীগের পক্ষে বলছি। তার তো গা জ্বলছে, শরীর জ্বলছে, বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার করেছে, বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে, তার ছেলেকে নিয়ে ব্যবসা করে। ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার, এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর। এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে, এই বিশেষ করে আমি বলতে পারি, এই ফারুকি, আব্দুল তুষার, এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা ফুসলিয়ে ফাসলিয়ে মিথ্যার দিকে এনেছে, এই আব্দুল তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি। এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর, ছেলেকে দিয়ে টপ চুরি, ফুল চুরি, এই ধরনের ছ্যাচরামো যারা করেছে তাদের বিচার হবে। ধন্যবাদ আপনাকে। সরকারের কাছ থেকে প্রচুর পেয়েছেন, যেমন আমি তুষারের কথা বললাম, সে মনে করে যে আওয়ামী লীগ থেকে অনেক টাকা পেয়ে আওয়ামী লীগের পক্ষে বলছি।
আমরা যারা জয় বাংলাকে ধারণ করি, বঙ্গবন্ধুকে ধারণ করি, মুক্তিযুদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিরিটকে ধারণ করি, তার রাজনীতিকে ধারণ করি, সেগুলো তো ধরেন আপনাকে কখনো শিখিয়ে দিতে হয় না যে তোমার নামে প্রোপাগান্ডা এসছে, আপনার নামে প্রোপাগান্ডা এসছে, এই কথাটা বলা হয়েছে, এটাকে ডিফেন্ড করতে হবে। প্রত্যেকটা মানুষ খুবই মৌলিক, নিজের মতো করে নিজের বুদ্ধি বিবেচনাতে সে কথাবার্তা বলবে। আলটিমেটলি আপনি এই যে এইখানে যে মন্তব্যগুলো এসেছে, একজন বলছেন যে গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে গেছে, গড়ে 313 জন মানুষকে খুন করা হচ্ছে প্রতিদিন। আমাদের এই দেশটা যাচ্ছে কোথায়? বেক্সিমকো যারা আপনার কর্মচারীরা আছে তারা, তাদের চাকরি চলে যাচ্ছে। 40,000 45,000 কর্মীরা রাস্তায় নেমে এসেছে, তাদের চাকরি নেই। আপনার রাস্তাতে রিক্সাওয়ালারা বলছে যে 200-300 টাকা রোজগার হয়। আচ্ছা, এই সময়ে এরকম একটা মুদ্রাস্ফীতির সময় 200-300 টাকা রোজগার দিয়ে ও তো মনে হয় এক মুঠ চালও কিনতে পারবে না, লেট অ্যালোন তার অন্য সবকিছু। মানুষ বাঁচবে কিভাবে? এটা তো একটা দুর্ভিক্ষের দিকে আমরা ক্রমাগতভাবে হেঁটে চলছি। এই জিনিসগুলো নিয়ে ভ্রুক্ষেপ নেই, এই জিনিসগুলো নিয়ে কোনো কথা নেই। আমার বেকারদের চাকুরি দেওয়া নিয়ে কথাবার্তা নেই, আমার ফরেন পলিসি কি হবে সেটা নিয়ে কোনো কথা নেই, আমার অর্থনীতি ডুবে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই, আপনার এই যে যাদের চাকুরি চলে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই, আমার দ্রব্যমূল্য। আপনি আমাকে এটা জবাব দিতে পারবেন যে ডিপসিতে যে সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা টিভিতে গিয়ে বলছে, আপনার যে শফিকুল আলম প্রেস সচিব, এই কথিত প্রেস সচিব, সে প্রত্যেকে ধমক দিচ্ছে। আমি আমার ফার্স্ট হ্যান্ড আইডিয়া আছে, আমার বিরুদ্ধে রিপোর্ট করবার জন্য এক ভদ্রলোক এসে আমাকে বলছে যে ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার বিরুদ্ধে রিপোর্টের জন্য আমার শফিকুল আলমের থেকে নির্দেশ এসেছে, প্রেস সচিবের কাছ থেকে, ভাই ভবিষ্যতে কখনো আমার উপরে কোনো প্রতিশোধ নিয়েন না। আমি হাসি ছাড়া আর কি বলবো বলেন? সুতরাং এগুলোর দিকে ভ্রুক্ষেপ নেই। তারা আছে কি নিয়ে? যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই করেছে সেই করেছে, সারাটা দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে বিষেধাগার। একজন মানুষ দাবি করছে ভাতের, তাকে বলছে আওয়ামী লীগ। একজন মানুষ বলছে ব্যাটারি চালিত রিক্সা, বলছে রিক্সা লীগ। আনসার তার কষ্টের কথা বলছে আনসার লীগ। মানে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভূত দেখা, ছাত্রলীগের ভূত দেখা। ওরা মনে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা ফু দিলাম আর বাংলাদেশ আওয়ামী লীগ উড়ে গেল। আমি তো মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এখন মজা দেখছে বসে বসে। ধন্যবাদ। নীরবতাই যে কি ভয়ঙ্কর হতে পারে, কি শক্তিশালী হতে পারে, আমরা এগুলো দেখেছি। এটা হচ্ছে ফ্যাকচুয়াল যা ঘটনা ঘটেছে আপনি বলছেন, কিন্তু আমরা কি আসলে এই ফ্যাকচুয়াল ঘটনাগুলোকে বিশ্লেষণ করব, নাকি এটার পেছনের গভীর নির্যাসটুকু আমরা নিব? সেটাই জানতে চাই। এই যে পুরো ঘটনাটা হয়েছে আপনার বা আপনাদের, আমরা এখানে যে তিনজন আছি, এটা কি আসলে আপনার মনে হয় যে গতকালকে একটা মিটিং এ আওয়ামী লীগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবীণ নেতা, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমি তার নামটা বলবো না বিকজ তার অবস্থান সম্পর্কেও আমি জানান দিতে চাই না, তিনি বলছেন যে এই আক্রমণ তো আওয়ামী লীগের উপরে আক্রমণ হয়নি, এই আক্রমণ হয়েছে মুক্ত বুদ্ধির উপর, এই আক্রমণ হয়েছে মুক্তিযুদ্ধের উপর, এই আক্রমণ হয়েছে প্রগতিশীলতার উপরে। আপনি চিন্তা করে দেখেন তো, যে জাস্ট এইভাবে একটু চিন্তা করেন যে আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের উপরে অভিযোগ দিচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তাদের পলিসি অভিযোগ দিচ্ছে, আসলে কি ওই অভিযোগটা ওইখানেই সীমাবদ্ধ ছিল, নাকি আপনি 5 তারিখের পর থেকে দেখলেন যে বঙ্গবন্ধুর মূর্তিকে কি অসম্মান করা হচ্ছে, ভাস্কর্যকে, মুরালকে, জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধ। আচ্ছা, বঙ্গবন্ধু কি করেছে? আপনি যদি যুক্তির খাতিরে ধরে নেন বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, ওইভাবে জ্ঞান করেছে, মানে যেটাকে বলা হয় ঐতিহাসিক বা ইতিহাসগত মূর্খতা। বঙ্গবন্ধুকে আপনার একটা পারিবারিক একজন মানুষ বানিয়ে দেওয়া হয়েছে, একজন সারা দেশ যিনি তৈরি করলেন। মুক্তিযোদ্ধারা কি করেছিলেন? মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হয়েছে। আপনার আমাদের 7ই মার্চকে বাতিল করা হয়েছে, 15ই আগস্টের এই নৃশংস হত্যার দিনটিকে শোক দিবস বাতিল করা হয়েছে। তার মানে এই পুরো আক্রমণ, এই 5ই আগস্টের পুরো জিনিসটাই হচ্ছে যে এই দেশটাকে একটা মৌলবাদী, একটা ধর্মান্ধ রাষ্ট্র তৈরি করবার পায়তারা। আমি বারবার একটা কথা বলি যে আমরা এত একটা ইনভিজিবল রাষ্ট্রকে ইগনোর করেছি। মানে আমি আর আপনি যখন এই দেশে গত 15 বছর মুক্তিযুদ্ধের বিভিন্ন
গুরুত্বপূর্ণ দিবসকে আমরা পালন করেছি, সেই সময় আমাদেরই প্যারালালি আরেকটা ইনভিজিবল বা অদৃশ্য রাষ্ট্র ছিল যারা এই 26শে মার্চকে ঘৃণা করত, 16ই ডিসেম্বরকে ঘৃণা করত, 7ই মার্চকে ঘৃণা করত। তারা মনে করত যে মুক্তিযোদ্ধারা তথাকথিত, যারা বলতো যে 30 লক্ষ বলবো না, এটাকে আরো কম বললে এটার গুরুত্ব কমবে, যারা বঙ্গবন্ধুকে, এরা আমাদের আশেপাশে নিঃশ্বাস ফেলতো। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা সেটা বুঝতে পারিনি। ফলে একই রাষ্ট্রে যখন ভাবনার এত চূড়ান্ত বৈপরীত্য, এত দীর্ঘ বৈপরীত্য, আপনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডের ঐতিহাসিক যেই বিষয়াদিগুলো আছে, ওদের যে প্রাইডের যে ব্যাপার আছে, হ্যাঁ অন্য সমালোচনা থাকতে পারে, রাজা হেনরিকে নিয়ে থাকতে পারে, এলিজাবেথকে নিয়ে থাকতে পারে, নানান ধরনের আলোচনা হতে পারে, কিন্তু সেটা আকাশ আর পাতাল না। সেটা ওই জায়গাতে থেকেই অল্প বিস্তর আলোচনা হতে পারে তর্কের খাতিরে। কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে 2024 সালের 5ই অগাস্ট নাকি মূল মুক্তিযুদ্ধ, এটা নাকি আসল বাংলাদেশ। তো বিভক্ত একটা দেশ, একটা দ্বিধা বিভক্ত একটা দেশ। আমি জানি না যে, আমি তো বলেছি, আমি বারবার বলি যে বাংলাদেশে গৃহযুদ্ধ 5ই অগাস্ট থেকে শুরু হয়েছে। আমি বারবার বলি, বিশ্বাস করেন, আপনারা একদিন বলবেন যে এটা গৃহযুদ্ধ। আপনি এটা পাবেন হচ্ছে সোমালিয়াতে 500-600 ট্রাইব, আপনি এটা পাবেন রুয়ান্ডাতে। আমাদের দেশটা রুয়ান্ডার দিকে যাচ্ছে। আমি রুয়ান্ডা দেখতে পাই। আপনি রুয়ান্ডার গণহত্যার ইতিহাস যদি শোনেন, আপনি দেখতে পাবেন যে একটা হেলিকপ্টার ভূপাতিত নিয়ে সেখানে রক্তের বন্যা বয়ে গেছে সামান্য একটা রেডিওর ঘোষণাতে। আপনি রুয়ান্ডার ইতিহাস পড়বেন, বাংলাদেশে এরকম ঘটনাই ঘটেছে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আপনারা জানেন, টবি ক্যাডম্যান বা একজন বিদেশি আইনজীবী নিয়োগ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে তার একটা মন্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা জটিল, তাড়াহুড়া করা যাবে না। এই বিষয়টি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? টবি ক্যাডম্যান। আমি প্রথমত ইসমাইল ভাই, আমি আপনাকে একটা কথা বলি। প্রথমত এই ট্রাইব্যুনালটা নিয়ে আমি আসলে সাধারণত এটা নিয়ে কথা বলার কিছু নাই। এই ট্রাইব্যুনালটাতে প্রথমত যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে, এইটার কোনো এখতিয়ার নাই, নাম্বার 1। বিকজ এই ট্রাইব্যুনালটার একটা কমেন্ট, আমি ট্রাইব্যুনালের ব্যাপারটা যেটা আপনাকে বলছি, এই ট্রাইব্যুনালটা 71 সালে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ থেকে 10ই জানুয়ারি 1972 সাল পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধগুলো সংঘটিত হয়েছে, আন্তর্জাতিক অপরাধগুলো কি কি, যেমন মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, শান্তির বিরুদ্ধে অপরাধ, টেরোরিজম, এই ব্যাপারগুলোর বিচার করবার জন্য এই ট্রাইব্যুনাল 1973-তে আমাদের সংবিধানের প্রথম সংশোধনী করে এইটার ব্যবস্থা করা হয়েছে। কেমন? প্রথম কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ এই আইনের বলে আনতেই পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যাকে এই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর করা হয়েছে, তিনি ছিলেন ডিফেন্সের প্রধান আইনজীবী। এটা একটা চূড়ান্ত লেভেলের আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কেমন বলছি? কারণ ট্রাইব্যুনালে এর আগে যেসব বিচারগুলো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে, তাদের বিচার তো এখন অনেকেরই পেন্ডিং। তো উনি তো তাদের বিরুদ্ধে ছিল, এখন তিনি তাদের পক্ষে কিভাবে বিচার করবে? আপনি এইভাবে ব্যাপারগুলো চিন্তা করেন যে এতদিন তো তিনি তাদের বিরুদ্ধে ছিলেন, তিনি বলেছেন যে না এটা মিথ্যা মামলা, এটা তারা করেনি, এগুলোই তো বলেছেন। এখন যখন তিনি সরকারি আইনজীবী হলেন, তখন তাকে তো বলতে হবে যেগুলো সত্যি মামলা। জটিল জটিল জটিল, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে টবি ক্যাডম্যান যেটা বলেছে, টবি ক্যাডম্যান এক্স্যাক্টলি তার কথাটা জানি না, আমি যদি আপনার কথাটাকে ধরি সারসংক্ষেপ, জি, এই ধরনের মামলা সময় সাপেক্ষ। ওরা চাইছে, আমি জানি, আমি আপনাকে কিছু তথ্য দেই, সেখানে আমার বিরুদ্ধে 2টো মামলা হয়েছে, গণহত্যার মামলা হয়েছে। আমি জানি না, আপনি হয়তো জানেন, অনেকবার বলেছি, আমার নামে 13টা হত্যা মামলা হয়েছে, যেটার মধ্যে 2টো হচ্ছে গণহত্যার মামলা, এবং এই ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে 2টো মামলা করা হয়েছে। এখনো পর্যন্ত আমি যদিও সমন পাইনি, আমি জানি না কার্যক্রম কি, কাউকেই কিছু জানতে দেওয়া হচ্ছে না। এই ট্রাইব্যুনালে চার্জ কার বিরুদ্ধে আনা হয়েছে, কাদের বিরুদ্ধে, কি অপরাধ, আমরা কিছুই জানি না। এখানে কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি না, আইনজীবীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে এমন একটা অবস্থায় রাখা হয়েছে যেন মনে হচ্ছে যেন আপনার ওই যে টাকার ভল্ট আছে না,
ওই যে ব্যাংকের মধ্যে থাকে ওরকম, কোনো আইনজীবীকে সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে। আপনি জানেন যে ট্রাইব্যুনাল যে চেয়ারম্যান সামথিং মজুমদার, আমি পুরো নামটা বলে গেছি, কি একটা মজুমদার যেন, সেই লোকের সাথে তাজুলের প্রতি রাতে মিটিং হয়, 24 ঘন্টা সেখানে জামাতিরা কাজ করে, শিবিরের কর্মীরা কাজ করে। ওরা বলছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফাঁসি দিবে, বিচারের আগেই তারা ফাঁসির রায় ঘোষণা করেছে। এগুলা কোনো বিচারও না, এগুলা টিকবেও না। আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, এমনও দিন আসতে পারে যে কোটি কোটি জনতা এই তাজুলকে বাদুর যেমন ঝুলে থাকতে দেখেন না, এই যে হাইকোর্টের সামনে, হাইকোর্টের মাজারের সামনে অনেক বড় বড় আপনার গাছ আছে, লম্বা মেহগনি গাছ আছে, দেখবেন নানান ধরনের গাছ আছে, কে জানে জনতা তাদেরকে ওইখানে ঝুলিয়ে রাখতে পারে। আমি এই ভবিষ্যৎ অন্তপক্ষে দেখতে পাই যে তাজুল ঝুলছে, এই যে গাজী তামিম নামে তার একটা সাগরের চেলা আছে, সে ঘুরছে, ট্রাইব্যুনাল যে 3 জন জামাতি শিবিরকে বসিয়েছে তারা ঝুলছে, রাস্তায় রাস্তায় জনতা এদেরকে পিটিয়ে মেরে ফেলবে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয়, ক্ষুব্ধ জনতা। ঠিক আছে, সুতরাং এই বিচার কি করলো না করলো ইসমাইল ভাই, এইটা নিয়ে আমরা হয়তোবা আইনি ব্যাপার স্যাপারে যাবো সামনের সময়, আমাদেরকে হয়তোবা বলতে হবে, কিন্তু আমার কাছে অর্থহীন মনে হয়। একটা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়েছে,